আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি পল কাপুর আজ বাংলাদেশে আসছেন। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব পল কাপুর, যিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক শীর্ষ কূটনীতিক। তিনি ঢাকা সফরকে ঘিরে তিনি কি হতে চলেছে সেই বিষয়টি, তিনি কখন কোথায় কতক্ষণ থাকছেন, এগুলো শুধু ক্যালেন্ডার ডেট নয়, এগুলোর ভেতরেই লুকিয়ে আছে ভারতের, বাংলাদেশের আর যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকার। আরও একটি বড় প্রশ্ন হচ্ছে, এই সফর কি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন আর ইসলামী মৌলবাদী শক্তির নিয়ন্ত্রণ, এই দুটোর কোনো রোডম্যাপের অংশ কি এই সফরে ঠিক হবে, নাকি শুধু ব্যবসা বাণিজ্য আর ইন্দো প্যাসিফিকের ফাঁপা বুলি এই দিয়েই শেষ হবে? প্রথমে খুব সংক্ষেপে দেখি পল কাপুর কে এবং কেন তার সফরকে শুধু রুটিন কূটনীতি বলে উড়িয়ে দেয়া যায় না। সমীর পল কাপুর একজন জন্মসূত্রে ভারতীয়। তার বাবা ভারতীয়, মা আমেরিকান, ধর্মে হিন্দু, জন্ম দিল্লিতে, পড়াশোনা ও বড় হয়ে ওঠা আমেরিকায়। বর্তমানে ট্রাম্প প্রশাসনে একজন মার্কিন নীতি নির্ধারক এবং নিরাপত্তা বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্র সরকারের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট তিনি, যে পদে তার আগে বাইডেন জমানায় ছিলেন ডোনাল্ড লু, যাকে শেখ হাসিনার পতনের সবচেয়ে বড় কারিগর বলে মনে করা হয়। দক্ষিণ ও মধ্য এশিয়া নিয়ে, বিশেষ করে পাকিস্তানের জিহাদি নেটওয়ার্ককে রাষ্ট্রকৌশল হিসেবে ব্যবহারের ওপর পল কাপুর দীর্ঘদিন গবেষণা করেছেন, বই লিখেছেন, কংগ্রেসে যে সাক্ষ্য দিয়েছেন সেখানেও তিনি এসব উল্লেখ করেছেন। ট্রাম্প প্রশাসন তাকে এখন পুরো দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের কূটনৈতিক সমন্বয়কারীর দায়িত্ব দিয়েছে, যার মানে আফগানিস্তান থেকে শুরু করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সেন্ট্রাল এশিয়া সব মিলিয়ে এক বিশাল থিয়েটার তার টেবিলের ওপর। এর ফলে তিনি যখন নিউ দিল্লি আর ঢাকায় আসছেন, সেটা শুধু সৌজন্য সফর থাকে না, এটা হয়ে যায় ভবিষ্যৎ নীতির ইঙ্গিত বহনকারী একটি সফর। এবার আসি সফরের টাইমলাইন আর রুটের কথায়, কারণ এখানেও আছে রাজনৈতিক মেসেজ। বর্তমান সূচি অনুযায়ী পল কাপুর 1 থেকে 3 মার্চ নিউ দিল্লিতে আছেন। 3 দিনের ভারত পর্ব। 3 মার্চে তিনি দিল্লি থেকে সরাসরি ঢাকা আসছেন, আর ঢাকায় থাকবেন প্রায় 3 দিন, 3 থেকে 5 মার্চের মধ্যে। এই মুহূর্তে এই খবর যখন করছি তখন পল কাপুর দিল্লি সফর সেরে ঢাকায় পৌঁছে গিয়েছেন। খেয়াল করলে দেখবেন এই সফর তৈরি করা হয়েছে শুধু 2 রাজধানীকে কেন্দ্র করে, দিল্লি আর ঢাকা। এই নির্দিষ্ট সফরসূচিতে আর কোনো রাষ্ট্র নেই, না ইসলামাবাদ, না কাঠমান্ডু, না কলম্বো। অর্থাৎ এই রাউন্ডে ওয়াশিংটন তার ফোকাস রেখেছে স্পষ্টভাবে ভারত বাংলাদেশ এই অ্যাক্সিস বা অক্ষের ওপর। এখন আসি মূল বিশ্লেষণে। দিল্লি পর্বে ভারতের অগ্রাধিকার কি হয়ে থাকতে পারে, আর সেখান থেকে বাংলাদেশের জন্য কি মেসেজ তৈরি হয়েছে। ভারতের দৃষ্টিতে পল কাপুরের সফরে 3টি প্রধান স্তর আছে। 1, ইন্দো প্যাসিফিক আর চীনকে ঘিরে কৌশলগত সমন্বয়। ভারত চাইছে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বীকার করুক দক্ষিণ এশিয়া আর পশ্চিম ইন্দো প্যাসিফিকের অ্যাঙ্কার স্টেট, অর্থাৎ মূল খেলোয়াড় হলো ভারত, এটা ঠিক করে নিক। এই ন্যারেটিভের ভেতরেই বাংলাদেশকে দেখা হয় সেকেন্ড রিং ফ্রন্টলাইন হিসেবে, অর্থাৎ ভারতের চারপাশের সেই বৃত্ত যেটাকে চীনের অতিরিক্ত প্রভাব থেকে দূরে রাখতে চায় দিল্লি, ওয়াশিংটন। বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয় ইনপুট
দিল্লিতে বসে কাপুরের সঙ্গে ভারতীয় নীতি নির্ধারকরা স্পষ্ট করে ফেলেছেন ইতিমধ্যে, এবং সেখানে বাংলাদেশের প্রসঙ্গ তুলেছেনই। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় বিএনপি নেতৃত্বাধীন সরকার, জামায়াত ও ইসলামী শক্তির পুনর্গঠন, ভারতে কাকে তারা প্রেডিক্টেবল পার্টনার হিসেবে দেখবে, এই প্রশ্নটাই দিল্লির জন্য সেন্ট্রাল বা কেন্দ্রীয় ভাবনা। ভারত চাইবে যুক্তরাষ্ট্রের ন্যারেটিভের ভেতরে ঢুকিয়ে দিতে দুটো জিনিস। এক, আওয়ামী লীগকে পুরোপুরি গুঁড়িয়ে দিলে সিকিউরিটি ভ্যাকুয়াম তৈরি হবে। দুই, জামাত ও হার্ডকোর ইসলামী শক্তিকে কখনোই মডারেট বা আধুনিক ধরে নেওয়া যাবে না। তিন, কানেক্টিভিটি ও নিরাপত্তা। নর্থ ইস্টের যে সংযোগ, যোগাযোগ, কানেক্টিভিটি, ট্রানজিট, নদী ব্যবস্থাপনা, বন্দর ব্যবহার, এসবই হলো ভারত বাংলাদেশ সম্পর্কের মুখ্য বা প্রধান বা একদম মূল ইস্যু। দিল্লি চাইবে কাপুর যেন বুঝতে পারেন বাংলাদেশের নতুন সরকার এই ফ্রন্টগুলোতে কতটা স্পেস দিতে প্রস্তুত ভারতকে, আর কোথায় বা তাদের রেড লাইন আছে। এই তিন স্তরের আলাপে কাপুর মূলত কমন পজিশন তৈরি করে নেবেন, যা তিনি পরে ঢাকায় গিয়ে নিয়ে যাবেন, সেখানের আলোচনায় রাখবেন। মানে ঢাকার টেবিলে বসার আগেই ভারত কি চায়, ভারতের প্রায়োরিটি পল কাপুরের ব্রিফের ভেতরে ইতিমধ্যে ঢুকে গিয়েছে। এবার ঢাকায় আসার পর কি হবে সেটা ভেঙে দেখি। ঢাকায় কাপুরের অফিসিয়াল এজেন্ডা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, ডিফেন্স ও সিকিউরিটি সহযোগিতা, ইন্দো প্যাসিফিক ও চীন প্রশ্ন, রোহিঙ্গা সংকট, এবং অবশ্যই নতুন সরকারের গণতান্ত্রিক যে লেজিটিমেসি এবং ভবিষ্যৎ রাজনীতির চেহারা কী হবে সেটা দেখা। বাণিজ্য, ট্রাম্প প্রশাসনের সময় শুরু হওয়া ট্যারিফ, ভিসা বন্ড, মার্কিন অ্যাক্সেস, এগুলোর একটা পরিষ্কার দিক নির্দেশনা বাংলাদেশ চাইবে। ঢাকার লক্ষ্য হবে গার্মেন্টস ও অন্যান্য এক্সপোর্টে ট্যারিফ ও নন ট্যারিফ বাধা কমানো, আমেরিকার থেকে বিনিয়োগ আনতে নির্দিষ্ট প্রজেক্ট লিস্ট সামনে রাখা, যেমন জ্বালানি, লিকুইড ন্যাচারাল গ্যাস, রিনিউয়েবল, লজিস্টিক্স, আইটি, এই ইত্যাদি বিষয়। এই সফরে হয়তো চূড়ান্ত চুক্তি হবে না, কিন্তু একটা যৌথ ওয়ার্কিং গ্রুপ বা টাস্ক ফোর্স ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশি, যা আগামী 1 বছর ধরে কাজ করবে। নিরাপত্তা ও ডিফেন্স, যুক্তরাষ্ট্রের চোখে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল জায়গা নিয়ে আছে। বঙ্গোপসাগরের নিরাপত্তা, সাপ্লাই চেনের রুট, আর দক্ষিণ এশিয়ায় ইসলামী মিলিটেন্সি প্রতিরোধ করা, এই 3টি কারণে। তাই আমেরিকা চাইবে বাংলাদেশের ইন্দো প্যাসিফিক ফ্রেমওয়ার্কের ভেতরে আরও দৃঢ়ভাবে ঢুকতে, সেটাকে বেঁধে নিতে। নৌ নিরাপত্তা, সহযোগিতা, সাইবার সিকিউরিটি, কাউন্টার টেররিজম, ইন্টেলিজেন্স শেয়ারিং, এই সব প্যাকেজের ভাষা আমরা যৌথ বিবৃতিতে দেখতে পাওয়ার আশা করতেই পারি। ডিফেন্স চুক্তির ক্ষেত্রে এই সফরে পুরো এগ্রিমেন্ট সই হওয়া কঠিন, কিন্তু নেগোসিয়েশন শুরু অবশ্যই হতে পারে, টেকনিক্যাল টিম গঠন অবশ্যই হতে পারে। আর আওয়ামী লীগ ও ইসলামী শক্তির রাজনীতির প্রসঙ্গটাও একটা বড় জিনিস। এখানেই সফরের সবচেয়ে স্পর্শকাতর অংশ। একদিকে আছে নিষিদ্ধ আওয়ামী লীগ, যাদের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে নিষেধাজ্ঞা জারি হয়েছে আর আইনগত পদক্ষেপ নেওয়া আছে। অন্যদিকে আছে জামায়াত ও বিভিন্ন ইসলামী সংগঠন, যাদের একটি অংশ এখন সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন করে অংশ নিচ্ছে, এন্ট্রি নিচ্ছে। কাপুরের ব্যাকগ্রাউন্ড মনে রাখলে বোঝা যায় তিনি দুটো জিনিস একসাথে দেখবেন। এক, কোনো রাজনৈতিক ক্লিন আপ যদি এমনভাবে করা হয়
যে তার ফলে সেকুলার বা সেন্ট্রিস্ট শক্তি পুরোপুরি ভেঙে পড়ে, সেটা হবে নিরাপত্তাজনিত ঝুঁকি, তিনি সেটা চাইবেন না। দ্বিতীয়ত, রাষ্ট্র যদি অঘোষিতভাবে ইসলামী মৌলবাদী শক্তিকে ট্যাকটিক্যাল পার্টনার হিসেবে ব্যবহার করে, সেটাও দীর্ঘমেয়াদে উল্টো ফল দিতে পারে। পাকিস্তানে যেটা হয়েছে, পাকিস্তানের কেস স্টাডি থেকে তিনি এটা দেখবেন এবং বাংলাদেশের সাথে এটা নিয়ে আলোচনায় বসবেন। ফলে ঢাকার টেবিলে তিনি দুই ধরনের মেসেজ দিতে পারেন। আওয়ামী লীগের ক্ষেত্রে মেসেজটা কী হবে? রুল অফ ল বজায় রেখে হলেও পুরোপুরি রাজনৈতিক বহিষ্কার বা এক্সটারমিনেশন যেন আওয়ামী লীগের না হয়, অন্তত ভবিষ্যতে কোনো না কোনো ফর্মে মেন স্ট্রিম সেকুলার স্পেস যাতে আওয়ামী লীগের জন্য খোলা থাকে সেটা নিশ্চিত করা। আর দ্বিতীয়, ইসলামী শক্তির ক্ষেত্রে ভায়োলেন্ট এক্সট্রিমিজম এবং টেরর ফাইন্যান্সিং, এই দুই ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হবে। অর্থাৎ সন্ত্রাসবাদীদের কোনো আর্থিক সাহায্য দেওয়া চলবে না, এবং যে ভায়োলেন্ট এক্সট্রিমিজম যদি ভায়োলেন্ট হয়, এই সহিংসতা মানা হবে না। এই ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হবে। রাজনৈতিক ইসলাম আর সহিংস জিহাদি নেটওয়ার্ক, এই দুটো জিনিসের মধ্যে লাইন কোথায় টানতে হবে সেটা ভালো করে বিবেচনা করতে হবে। সব কিছু মিলিয়ে এই সফর আসলে একটি ত্রিভুজের তিনটে কোণকে নিয়ে খেলা, ঢাকা, দিল্লি আর ওয়াশিংটন। এই ত্রিভুজে তিনটি কনসেনসাস স্পষ্ট। এক, চীনের অতিরিক্ত সামরিক কৌশলগত প্রভাব থেকে বাংলাদেশকে দূরে টেনে নিয়ে আসা, বিশেষ করে বন্দর, সামরিক অবকাঠামো, টেলিকম, স্যাটেলাইট ইত্যাদিতে চীন যাতে ঢুকতে না পারে বাংলাদেশে, সেটা নিশ্চিত করা। দ্বিতীয়ত, বঙ্গোপসাগরে সমুদ্র নিরাপত্তা, ট্রান্সশিপমেন্ট রুট, সাবমেরিন অ্যাক্টিভিটি, ড্রোন সার্ভেলেন্স, সবখানে তিন পক্ষই যে যার নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইবে এবং তার মধ্যে দিয়েই একটা সমঝোতা তৈরি করবে। তিন, ভারত বাংলাদেশ সম্পর্ককে স্থিতিশীল রাখা। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে দক্ষিণ এশিয়ায় বড় কোনো কনফ্লিক্ট না থাকাটাই এখন প্রায়োরিটি, যেন কোনো ঝামেলা না হয়। ইউক্রেন, মধ্যপ্রাচ্য, তাইওয়ানের মাঝে এদের সাথে আর একটা ফ্রন্ট খোলা হোক, এটা কখনোই ভারত, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র এরা চায় না। কিন্তু টেনশনও আছে। দিল্লি চাইবে জামাত ধারার রাজনীতি যতটা সম্ভব তাদেরকে কন্ট্রোলে, নিয়ন্ত্রণে আনা হোক, আর আওয়ামী লীগ পুরোপুরি অদৃশ্য না হোক, আওয়ামী লীগ মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড পাক। ওয়াশিংটন চাইবে ডেমোক্রেটিক স্পেস আসুক আওয়ামী লীগের জন্যে। এর ভাষায় বাংলাদেশের ভেতরে সব শান্তিপূর্ণ রাজনৈতিক শক্তির জন্য খেয়াল করবেন, শান্তিপূর্ণ রাজনৈতিক শক্তির জন্য কিছু না কিছু জায়গা থাকুক। আর ঢাকা চাইবে আন্তর্জাতিক চাপের ভেতরেও অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য নিজের মতো করে ম্যানেজ করতে, কারণ তাদেরকেও তো ভোট করতে হয়, ইসলামী শক্তিদেরকেও দেখতে হয়। পল কাপুরের এই এক সফর, তার মধ্যেই সব সমাধান হবে না, কিন্তু এটা একটা সিগন্যাল কিভাবে যুক্তরাষ্ট্র নতুন সরকারকে দেখছে, কিভাবে ভারত সেই দৃষ্টিভঙ্গির ভেতরে নিজের কেস সাজাচ্ছে, আর ভবিষ্যতে আওয়ামী লীগ ও ইসলামী শক্তি এই দুটোকে কতটা স্পেস বা কত দেয়া হবে বা কতটা নিয়ন্ত্রণ করা হবে তার প্রাথমিক নকশা কিন্তু আঁকা হবে। এই ভিডিওতে আমি চেষ্টা করলাম পল কাপুরের দিল্লি ঢাকা সফরকে কেবল তারিখ সময় দিয়ে না দেখে
পুরো রাজনৈতিক কূটনৈতিক কনটেক্সটে ব্যাখ্যা করতে। আগামী কয়েকদিন 2-3 দিন খুব গুরুত্বপূর্ণ। দিল্লি থেকে কী ধরনের যৌথ বিবৃতি আসে এখন অবধি আসেনি। ঢাকায় প্রেস কনফারেন্সে কী শব্দ ব্যবহার করা হয়, আর সফর শেষ হওয়ার পর আওয়ামী লীগ কিংবা জামাত বা ইসলামী শক্তিকে ঘিরে আভ্যন্তরীণ কোনো নীতিগত সিগন্যাল আসে কি না, এগুলোই আমাদের দেখতে হবে, এগুলোই আমাদের